আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে আমি তোমাদের পঞ্চম অধ্যায় অর্থাৎ ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত এই অধ্যায়টির তোমার পৃষ্ঠা নম্বর হচ্ছে 111 পৃষ্ঠার যে সমস্যা আছে সে সমস্যা যে সমাধান করবো ইনশাল্লাহ। যে সমস্যাগুলো আমাদের আছে এই সমস্যাগুলো আমাদের ছবির মাধ্যমে বাস্তব সমস্যার সমাধান এই সমস্যাটি আমাদের সমাধান করতে হবে। পৃষ্ঠা নম্বর হচ্ছে 111। তো 1 নম্বর অঙ্কটি দেখো, এই অঙ্কটি আমাদের কি করতে হবে, ছবির মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। তো আমাদের সমস্যাটা কি, চলো আমরা দেখি। সমস্যা হচ্ছে 1 নম্বর, যে 7 কেজি চালের দাম 280 টাকা হলে 15 কেজি চালের দাম কত। এটা কিন্তু খুব সহজে আমরা ঐকিক নিয়মে করে ফেলতে পারবো, কিন্তু যেহেতু আমাদের বলছে ছবির মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে, তো আগে আমরা কি করব, এই 7 কেজি চালের দাম এই কথাটা আমরা আগে ছবির মাধ্যমে প্রকাশ করব। ঠিক আছে, 7 কেজি চালের দাম 280 টাকা। এই জন্য আমরা কি করব, আমাদের একটা ছবি আঁকতে হবে, অর্থাৎ আমাদের একটা আয়ত আঁকতে হবে, এবং এই আয়ত আমরা 7টা ঘর করব, 7টা ঘর করব, বুঝছো। 7টা ঘর করব কেন, কারণ আমাদের 7 কেজি দেখাতে হবে, এই জন্য আমরা 7টা ঘর করেছি। আর 7 কেজি এই চালের দাম হচ্ছে 280 টাকা। ঠিক আছে, তাহলে পুরো যে এই 7 কেজি যে চালটা আছে এটার দাম হচ্ছে 280 টাকা, আর এটাকে আমরা 7 ঘর করে আমরা দেখিয়েছি এটা 7 কেজি। ঠিক আছে, এরপরের কথাটা দেখো, 15 কেজি চালের দাম কত। তাহলে 15 কেজি চালের জন্য আমরা একটি চিত্র আঁকবো, এবং এই চিত্রটা কি করব, 15টা ভাগ করব, 15টা ভাগ করব। তার পুরোটা হচ্ছে 15 কেজি, আর 15 কেজি এই চালের দাম কত এটা আমরা কিভাবে বের করব। দেখো এখানে 7 কেজি মানে 7 ঘরের দাম হচ্ছে 280 টাকা। তাহলে এখানে আমাদের ঘর আছে 15টা, প্রথমে 7টা ঘরকে আমরা 280 টাকা দিয়ে চিহ্নিত করব। এরপরে যে 7টা ঘর আছে সেটাকে আমরা 280 টাকা দিয়ে চিহ্নিত করব। তাহলে 7 আর 7 মোট 14টা ঘর আমরা 280 এবং 280 চিহ্নিত করলাম। এখন শুধু 15তম ঘর, এই 15তম মানে একটা ঘরের মূল্য কত সেটা আমাদের বের করলে কিন্তু অঙ্কটা আমাদের হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা কিভাবে বের করব, এটা আমরা একটু গাণিতিকভাবে বের করি। আমরা এখানে লিখব যে 7 কেজি চালের দাম, এখানে লিখবা যে তাহলে কি লিখবা, তাহলে 7 কেজি চালের দাম 7 কেজি চালের দাম কত টাকা, 280 টাকা। ঠিক আছে, অতএব 1 কেজি চালের দাম অবশ্যই 7 কেজির থেকে কম হবে, কম হলে ভাগ 280 ভাগ হচ্ছে 7 সমান সমান কত আমরা পাবো 40 টাকা পাবো। ঠিক আছে, আচ্ছা 40 টাকা। অতএব আমাদের দরকার কত, আমাদের দরকার 15 কেজি চালের দাম। অতএব 15 কেজি চালের দাম, 15 যেহেতু 1-এর থেকে বড়, তাহলে এই 15-এর সাথে আমরা 40 গুণ করে দিব। তাহলে আমরা কত পাচ্ছি, গুণ করলে আমরা পাবো 600 টাকা। ঠিক আছে, আমরা পাবো 600 টাকা। তাহলে আমরা 15 কেজি চালের দাম পেয়ে গেলাম 600 টাকা। আর এই 1 কেজি চালের দাম কত, 40 টাকা। 1 কেজি তাহলে মানে এক ঘরের দাম হচ্ছে 40 টাকা, এই এক ঘরের দাম হচ্ছে 40 টাকা। ঠিক আছে, 40 টাকা। তোমরা টাকাটা এখানে ছোট করে লিখে দিও। আচ্ছা যাই হোক, তাহলে এক ঘরের দাম 40 টাকা, আর আমরা এই তিনটা যোগ করে দিলে কিন্তু আমরা 15 কেজি চালের দাম পেয়ে যেতাম। অর্থাৎ 280 যোগ 280 যোগ 40 যোগ করলেও আমরা পাবো। আর যদি এভাবে আমরা ঐকিক নিয়মে করি, 15 কেজি চালের দাম 15 গুণ 40 সমান সমান 600 টাকা, এইভাবেও হবে। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হচ্ছে 15 কেজি চালের দাম 600 টাকা। এই হচ্ছে আমাদের 1 নম্বরের সমাধান। নম্বর অঙ্কটি করব। তো এখানে বলা হচ্ছে যে একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের জন্য 15 দিনের খাদ্য মজুদ আছে, ওই পরিমাণ খাদ্যে 25 জন ছাত্রের কতদিন চলবে। ঠিক আছে, তো এই অঙ্কটি সমাধান করার জন্য আমরা প্রথমে যে কথাটা লিখবো সেটা হচ্ছে যে 50 জন ছাত্র যে পরিমাণ খাদ্যে 15 দিন চলতে পারবে, সে পরিমাণ খাদ্যে একজন ছাত্র বেশি দিন চলতে পারবে। কারণ 50 জন ছাত্র যদি যে 15 দিন যে খাদ্য খাবে, সেই পরিমাণ খাদ্য যদি একজন মানুষ খায়, তাহলে সে কিন্তু 15 দিনে খেতে পারবে না। 50 জনের খাবার একজন খেতে পারবে না, তার সময় অনেক বেশি লাগবে, এই জন্য তার বেশি দিন চলতে পারবে। বিধায় তারপরে আমরা অঙ্কটা শুরু করব। 50 জন ছাত্রের জন্য খাদ্য মজুদ আছে 15 দিনের। এখানে বলাই হয়েছে 50 জন ছাত্রের জন্য 15 দিনের খাদ্য মজুদ আছে, তো এই জন্য আমরা লিখেছি 50 জন ছাত্রের জন্য খাদ্য মজুদ আছে 15 দিনের। অতএব একজন ছাত্রের জন্য খাদ্য মজুদ আছে 50 জন যে খাদ্যটা খেতে পারবে, ওই খাদ্যটা একজন খেলে অনেক সময় লাগবে, বেশি সময় লাগবে, এই জন্য আমরা গুণ করে দিয়েছি 50 গুণ 15। আর কেন গুণ করেছি এই কথাটা বোঝার জন্য কিন্তু উপরের এই কথাটা আমরা লিখেছি। ঠিক আছে,
তো গুণ করার পরে দেখো 15 আর 50 এই দুইটা গুণ করার পর আমরা পাচ্ছি 750 দিন। তাহলে এই একজন ছাত্রের জন্য খাদ্য যে খাদ্য আছে সেই খাদ্য একজন ছাত্র 750 দিন খেতে পারবে বা চলতে পারবে, ঠিক আছে। তো এবার আমরা লিখব যে এবার আবার একজন ছাত্র যে পরিমাণ খাদ্যে 750 দিন চলতে পারবে সে পরিমাণ খাদ্যে কিন্তু 25 জন ছাত্র, যেহেতু আমাদের 25 জনের ছাত্রের কতদিন চলতে পারবে সেটা বের করতে হবে। তো সে পরিমাণ খাদ্যে কিন্তু 25 জন ছাত্রের কম দিন চলতে পারবে। কেন? কারণ একজন ছাত্র 750 দিন চলতে পারবে, ওই খাবারটাই একজনের খাবারটা 25 জন খাবে, 25 জন খেলে তারা অল্প সময় খেয়ে ফেলবে, এই জন্য কম দিন চলতে পারবে, ঠিক আছে। বিধায় আমরা লিখতে পারি এখন একজন ছাত্রের খাদ্য মজুদ আছে 750 দিনের, অতএব 25 জন ছাত্রের খাদ্য মজুদ আছে, একজনের যেই দিনে খেতে পারবে 25 দিনের সময় কম লাগবে। তাহলে কম লাগবে এই জন্য আমরা ভাগ করে দিয়েছি, ঠিক আছে। 750 ভাগ 25 ভাগ করলে আমরা পাবো 30 দিনের, ঠিক আছে। তাহলে 25 জন ছাত্রের জন্য আমাদের দিন লাগবে, 25 জন ছাত্রের 30 দিন চলবে। আমাদের যেটা প্রশ্ন 25 জন ছাত্রের কত দিন চলবে ওই পরিমাণ খাদ্যে, আর আমরা পেলাম 25 জন ছাত্রের 30 দিন চলবে, এটাই কিন্তু উত্তর, ঠিক আছে। যাই হোক, এটা এখন আমাদের ছবির মাধ্যমে দেখাতে হবে। আমরা দুইটা ছবি আঁকবো। প্রথম ছবি হচ্ছে যে 50 জনের 15 দিনের খাদ্য মজুদ আছে, এটা আমরা প্রথম চিত্র দেখাবো। তো চিত্রটা আমরা যেহেতু 15 দিন চলতে পারে, 50 জন ছাত্র মজুদ আছে 15 দিনের খাবার 50 জনের, তাহলে আমরা এই চিত্রটাকে 15 ভাগে ভাগ করব। আর উপরে দেখাবো যে 15 দিনে তারা 15 দিনের খাবার কয়জনের মজুদ আছে 50 জনের, তাহলে পুরোটা আমরা 50 দেখাবো, আর এটাকে আমরা চিত্রকে 15 ভাগে ভাগ করে ফেলবো, ঠিক আছে। নিচে হবে 15 দিন, তাহলে 50 জনের খাদ্য মজুদ আছে 15 দিনের। এরপরে আমরা যেটা আমাদের বলছে যে 25 জনের কত দিন লাগবে, তো 25 জনের লাগবে হচ্ছে 30 দিন, 30 দিন লাগবে 25 জনের, লাগবে হচ্ছে 30 দিন। আমরা অঙ্ক করে পেয়েছি যে 30 দিন লাগবে 25 জনের ওই খাবারটা খেতে 30 দিন সময় লাগবে। এই জন্য আমরা যে চিত্রটা অঙ্কন করেছি সেটা 30 ভাগে ভাগ করেছি 30 দিনের জন্য, আর এই 30 দিনের সময় লাগবে 25 জনের, এই জন্য আমরা উপরে 25 আমরা চিহ্নিত করেছি, ঠিক আছে। তাহলে 25 জনের লাগতেছে 30 দিন, আর 50 জনের লাগবে 15 দিন, এটা তো দেওয়াই আছে, আর আমরা 25 জনের পেয়েছি 30 দিন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এখন আমরা 111 পৃষ্ঠা 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কটা হচ্ছে শফিক দৈনিক 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে 480 কিলোমিটার অতিক্রম করে। দৈনিক 10 ঘন্টা করে হেঁটে সে কত দিনে 360 কিলোমিটার অতিক্রম করবে, ঠিক আছে। তো আমরা কি করব, প্রথমে যে প্রথম কথাটা আছে শফিক দৈনিক 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে 480 কিলোমিটার পথ অতিক্রম করে, তো আমরা কি করব 12 দিনের জন্য আমরা একটা চিত্র অঙ্কন করব, এবং সেই চিত্রটা হবে আয়ত, এবং এই চিত্রটাকে আমরা 12 ভাগে ভাগ করব, কারণ 12 দিনে কত কিলোমিটার অতিক্রম করে 480 কিলোমিটার 12 দিনে। তাহলে উপরে আমরা 480 কিলোমিটার, পুরো চিত্রটা 480 কিলোমিটার আমরা চিহ্নিত করে ফেলবো, আর 12টা ঘরে আমরা ভাগ করে নিচে 12 দিনে চিহ্নিত করব, ঠিক আছে। তো এখন আমরা লিখব যেহেতু 12 দিনে অতিক্রম করে 480 কিলোমিটার, তাহলে একদিনে কত অতিক্রম করে, একদিনে অতিক্রম করে অবশ্যই 12 থেকে কম হলে ভাগ, তাহলে 480কে 12 দিয়ে ভাগ করলে আমরা পাবো 40 কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা 40 কিলোমিটার পাইলাম কি এই একদিনে অতিক্রম করে, তার মানে 40 কিলোমিটার অতিক্রম করে একদিনে, সে কথাটা কিন্তু আমরা আবার লিখবো এখানে, আবার 40 কিলোমিটার অতিক্রম করে একদিনে। তাহলে আমাদের বের করতে হবে কি সে কত দিনে 360 কিলোমিটার অতিক্রম করে। যেহেতু আমরা জানি 40 কিলোমিটার অতিক্রম করে একদিনে, তাহলে অতএব 360 কিলোমিটার অতিক্রম করবে 360 ভাগ 40, ঠিক আছে। তাহলে আমাদের ভাগ করতে হবে 360কে 40 দিয়ে ভাগ করলে আমরা পাবো 9, তার মানে 360 কিলোমিটার অতিক্রম করে 9 দিনে, 360 কিলোমিটার অতিক্রম করে 9 দিনে। প্রথম আমরা একটা চিত্র এঁকেছিলাম প্রথম কথাটার জন্য, এখন শেষে আরেকটা চিত্র আঁকবো। শেষের যে ফলাফল পেয়েছি 360 কিলোমিটার অতিক্রম করে 9 দিনে, এই কথার জন্য আমরা আরেকটা চিত্র আঁকবো, ঠিক আছে। তো যাই হোক, এই কথাটার জন্য আমরা আরেকটা চিত্র আঁকবো। সে চিত্রটা হচ্ছে যেহেতু আমরা 9 দিন পেয়েছি, তাহলে আমরা চিত্রটা আঁকবো এবং 9 ভাগে ভাগ করব। 9 ভাগে ভাগ করে নিচে 9 দিন আমরা চিহ্নিত করব, আর 9 দিনে যেহেতু আমরা 360 কিলোমিটার অতিক্রম করেছি, তাই উপরে আমরা 360 কিলোমিটার চিহ্নিত করে দেব। তো এভাবে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে গেল। এখন জাস্ট নিচে লিখব আমরা যে সে 9, আমাদের যেহেতু প্রশ্ন হচ্ছে সে কত দিনে 360 কিলোমিটার অতিক্রম করবে, অতএব যেহেতু আমরা পেয়েছি 9 দিনে, তাহলে আমরা লিখব সে 9 দিনে 360 কিলোমিটার পথ বা 360 কিলোমিটার অতিক্রম করবে, এটাই হচ্ছে অ্যান্সার। নম্বর অঙ্কটা করব। তো এখানে বলা হয়েছে
6 জন লোক 28 দিনে কোনো জমির ফসল কাটতে পারে, 24 জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারবে বা পারে। ঠিক আছে, তো যাই হোক, আমাদের যেহেতু এটা আমাদের চিত্রের মাধ্যমে সমাধান করতে হবে, তো প্রথম যে লাইনটা 6 জন লোক 28 দিনে কোনো জমির ফসল কাটতে পারে, 6 জন লোক 28 দিনে একটি জমির ফসল কাটতে পারে, তো সেটা আমরা চিত্রের মাধ্যমে দেখাবো। আমরা চিত্র আঁকবো আয়ত, সেটাকে আমরা যেহেতু এখানে বলছে যে 6 জন, তাহলে আমরা 6 ভাগে ভাগ করব চিত্রটা। ঠিক আছে, আর 6 জন লোক কত দিনে কাজটি করতে পারে? 28 দিনে, তাহলে আমরা উপরে 28 দিন চিহ্নিত করে দিব। ঠিক আছে, আয়তটা 6 ভাগে ভাগ করব, নিচে 6 জন চিহ্নিত করব। এরপরে আমরা যেটা লিখব যে যেহেতু প্রথমে আমাদের বলা আছে যে 6 জন লোক 28 দিনে কোনো একটি জমির ফসল কাটতে পারে, তাহলে আমরা লিখব যেহেতু 6 জন লোক একটি জমির ফসল কাটতে পারে 28 দিনে, অতএব একজন লোক একটি জমির ফসল কাটতে পারে। 6 জনে ওই একটি জমির ফসল 28 দিনে কাটতে পারে। ওই জমিটাই যদি 6 জন না দিয়ে যদি একজন লোক দেওয়া হয়, তাহলে কিন্তু অনেক সময় লাগবে, 6 গুণ বেশি সময় লাগবে, কারণ একজনই 6টা মানুষের কাজ করতে হবে, তখন তার 6 গুণ বেশি সময় লাগবে। এজন্য 28 দিনের সাথে 6 আমরা গুণ করে দিছি। ঠিক আছে, এবার প্রশ্ন হলো যে 24 জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারবে। একের পরে আমরা হিসাব করবো 24-এর, অতএব 24 জন লোক একটি জমির ফসল কাটতে পারে। একজন লোক যত দিনে ফসলটা কাটতে পারবে, ওইখানে যদি 24টা লোক দেওয়া হয়, তাহলে সময়টা কম লাগবে। 24 গুণ সময়, 24 ভাগ সময় কম লাগবে। একজনের জায়গায় যদি 24টা লোক দেওয়া হয়, তাহলে 24 ভাগ সময় কম লাগবে, আর কম লাগলে ভাগ। তাহলে এই 28 গুণ 6কে আমরা 24 দিয়ে ভাগ করে দিব, যেহেতু 24 জন লোক। ভাগ করলে আমাদের কি হবে দেখো, আমরা যদি এই 24কে যদি 6 দিয়ে ভাগ করি, তাহলে পাবো 4। 28কে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে পাবো 7। তাহলে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি 7 দিন। আমরা পাচ্ছি 24 জন লোক একটি জমির ফসল কাটতে পারে 7 দিনে। 7 দিনে, ঠিক আছে, 7 দিনে আমরা পেয়ে গেলাম। এখন এই 7 দিনের জন্য আমরা আবার একটা চিত্র আঁকবো। ঠিক আছে, তাহলে যেহেতু এর আগে আমরা এই 6 জনের জন্য চিত্রকে 6 ভাগে ভাগ করেছি, তাহলে এখন এই 24 জনের জন্য আমরা চিত্রটাকে 24 ভাগে ভাগ করব। আর উপরে যেহেতু আমরা আগে লিখেছিলাম 28 দিন, আর এখন যেহেতু আমরা 7 দিন পেয়েছি, তাহলে উপরে আমরা লিখব 7 দিন। ঠিক আছে, চিত্রে। তাহলে জাস্ট এই চিত্রটা লেখার পরে আমরা জাস্ট লিখে দিব এখানে যে অতএব আমাদের শেষের কথাটা কি, 24 জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারে। তাহলে আমরা লিখব অতএব 24 জন লোক ওই জমির ফসল কত দিনে ওই জমির ফসল কাটতে পারে? 7 দিনে। 7 দিনে ওই জমির ফসল কাটতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর 4 নম্বরে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলো। আর তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, তারা সাবস্ক্রাইব করে ফেলো, যাতে তোমরা ভিডিওগুলো সহজে পেতে পারো। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।